আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 7 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আপার ম্যানহাটনের কনকনে শীত, জানালার কাচের ওপরে সাদা বরফে ঢাকা রাস্তাঘাট, ঘরের ভিতরে সেন্ট্রাল হিটিং চললেও আরিনার হাড়ের ভিতর পর্যন্ত কাঁপুনি দিয়ে যাচ্ছে এই নিউ ইয়র্কের রুক্ষ আবহাওয়া। আরিনা জানালার ধারে বসে বাইরে ধূসর আকাশ দেখছিল। তার মনে হচ্ছে সে কোনো বরফের প্রাসাদে বন্দী হয়ে আছে। জীবন শুধু তাকে বন্দী করেনি, বরং তার চারপাশে অদৃশ্য এক দেওয়াল তুলে দিয়েছে। জীবন মানুষটা বড় অদ্ভুত। গতকাল আয়নের বলা কথাগুলো ঠিক। জীবন মানুষটা নিজের মর্জি মতোই চলে, তার আশেপাশে সকলের ওপর কর্তৃত্ব জাহির করতে পছন্দ করে। কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। তার অ্যাপার্টমেন্টে যারা কাজ করতে আসে তারা সবাই পুরুষ। কোনো নারী স্টাফের সেখানে প্রবেশ অধিকার নেই। এমনকি আরিনার সাথেও যখন কথা বলার সময় সে এমন ধরনের তীব্র ঘৃণা আর অবজ্ঞা নিয়ে তাকায় যেন নারী জাতিটাই তার কাছে চরম লেভেলের বিরক্তির কারণ। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা খাম ভিতরে ঠেলে দেওয়া হলো। আরিনা খামটা তুলে দেখলো ইংরেজিতে লেখা ডোন্ট ক্রস দ্য লাইন, সাথে একটা ল্যাপটপ আর কিছু রিসার্চ পেপার। আরিনাকে অনলাইনে পড়াশোনা আর গবেষণার কাজের ব্যবস্থা করে দিয়েছে। আরিনা খামটা কচিমচি করে ছিঁড়ে ফেললো। সে বিড়বিড় করে বলল, আপনার এই হুকুম আমি মানব না জিয়ন সাহেব। আপনি মেয়েদেরকে ঘৃণা করেন বা লাইক, তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমাকে এইভাবে থামিয়ে রাখা আপনার সাধ্যের বাইরে। আরিনা একটা ভারী ওভারকোট, মুখে একটা কালো মাস্ক আর হাতে গ্লাভস পরে নিল। তারপর দরজার দিকে এলো। সে জানতো জিয়ন এখন অ্যাপার্টমেন্টে নেই, কারণ একটু আগেই সে নিচতলায় জিয়নের সেই দামি ব্ল্যাক এসইউভিটা গাড়িটা দেখেছে। স্টার্ট নেওয়ার শব্দ শুনেছে। বডিগার্ডরা করিডোরে দাঁড়িয়ে থাকলেও আরিনা এখন দমবার পাত্রী নয়। সে দরজা খুলে বের হতেই দুজন বিশাল দেহের গার্ডরা তাকে আটকে দাঁড়ালো। তারা কেউ কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় ভিতরে যেতে বলল। তারপর আরিনা বলল, সরে দাঁড়ান, আমি এখন বাইরে যাব। আরিনা শক্ত গলায় বলল। গার্ডরা এক চুলো নড়ল না। ঠিক তখনই লিফটের দরজা খুলে গেল এবং জিয়ন বেরিয়ে এলো। তার পরনে কালো পশমে একটা কোট, কপালে এলোমেলো চুলগুলো পরে আছে। জিয়ন আরিনার সামনে এসে দাঁড়ালো। তার চোখে সেই পরিচিত নির্লিপ্ত ভাব। সে গার্ডদের দিকে না তাকিয়ে শীতল গলায় বলল, ভিতরে যান আরিনা সৈয়দ, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না? আরিনা একদম পিছিয়ে গেল। কেন কেন আমি আপনার কথা শুনবো? আরিনা ফিসফিস করে বলল, আপনি মেয়েদেরকে ভয় পান কেন? নাকি আপনার সেই আলফাইগো কোনো মেয়ের সামনে ভেঙে চুরমার হয়ে যাওয়ার ভয় পান? জিয়ন একটা শুকনো হাসি আসলো। সে আরিনার মুখের খুব কাছে এসে দাঁড়ালো। তার গা থেকে একটা দামি কাঠের ধোঁয়াটে ও মেসকুলেনের এক মাদকতার ঘ্রাণ। আরিনা মুহূর্তেই আচ্ছন্ন হয়ে গেল। ভয় নয়, আরিনা বিরক্ত। নারী জাতিটা দুর্বল আর কান্নাকাটির প্রতীক, আর আমার জগতে দুর্বলতার কোনো ঠাঁই নেই। বাই দ্য ওয়ে, আপনি কি বাহিরে যাচ্ছেন? এই 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আপনি যদি বাহিরে যান, পরে দেখা যাবে আপনিও আপনার সকল্ড ফারদু ভাইয়ের মতো মাঝপথে হারিয়ে গেছেন। আরিনা চিৎকার করে উঠল, খবরদার, আমার ফারদু ভাইয়ের নাম আপনার সেই অপবিত্র মুখে নিবেন না। আপনি কে? আপনি একজন নিকৃষ্ট ফাইটার, একজন অপরাধী। আমার ফারদু ভাইয়া আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তিনি মানুষকে ভালোবাসতেন আর আপনি মানুষকে ঘৃণা করেন। জিয়ন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তার চল শক্ত হয়ে এলো। সে আরিনার হাতটা এমন ভাবে চেপে ধরল যে আরিনা যন্ত্রণায় কুকড়ে গেল। জিয়ন ফিসফিস করে বলল, ভালো করে দেখে নিন আরিনা সৈয়দ, এই হাত, এই চাহনি, আপনার সেই ফারদু ভাইয়ের সাথে কি কোনো মিল আছে? সে ছিল এক ভীত প্রেমিক, আর আমি হলাম জিয়ন, যে কিনা নিজের হাতকে রক্তে রাঙাতে দ্বিধা করে না। আপনার সেই প্রেমিককে এই নিউ ইয়র্ক হয়তো গিলে খেয়েছে। এখানে শুধু জিয়ন আছে, তাই আমার মধ্যে আপনার সেই সোকল্ড ফারদু ভাইকে খুঁজতে যাবেন না। আরিনা জিয়নের হাতটা চাপটে সরিয়ে দিল আর বলল, আমিও সেটাই বলছি, আপনি কোনোভাবেই ফারদু ভাইয়া হতে পারেন না। আপনি জিয়ন, এক অদ্ভুত মানব। আমি আপনাকে ঘৃণা করি। জিয়ন আর কোনো কথা বলল না। সে আরিনাকে একদম জোরে ধাক্কা দিয়ে ফ্ল্যাটের ভিতরে ঢুকিয়ে দিল এবং বাইরে থেকে সজোরে লক করে দিল। ভেতরে অন্ধকার করে আরিনা একা দাঁড়িয়ে কাঁপতে লাগলো। রাগে নাকি অপমানে সে নিজেও জানে না, তবে তার বিশ্বাস আজ আরো দৃঢ় হলো। এই পাথর হৃদয়ের মানুষটা কখনোই তার ফারদু ভাইয়া হতে পারে না। ফারদু ছিল বসন্তের মতো, আর জিয়ন হলো এই অ্যাপার্টমেন্টের বিষাক্ত শীতের মতো। আপার ম্যানহাটনের তুষারপাত আজ যেন আরো তীব্র হয়েছে। জানালার বাইরে বরফের স্তর জমে বাইরের জগৎটা ঝাপসা হয়ে গিয়েছে।
আরিনা তার বেডে গুটিসুটি মেরে ল্যাপটপে কিছু পুরনো ফেসবুক গ্রুপ আর নিখোঁজ হওয়ার সংবাদ দেখার সাইটগুলো স্টক করছিল। গত রাতের সেই ঘটনার পর আরিনার মনে ধ্রুব সত্য গেঁথে গেছে, জিয়ন কোনোভাবেই ফারজিয়ন হতে পারে না। যার স্পর্শে নিরাপত্তা আর ভালোবাসা অনুভব করত আরিনা, এই জিয়নের স্পর্শে কেবল ঘৃণা আর শাসনের কাঁটাতার। জিয়ন মেয়েদেরকে সহ্য করতে পারে না, জিয়ন রক্তারক্তি পছন্দ করে, জিয়ন অন্ধকার জগতের মানুষ। তার ফারজু ভাইয়া ছিল কবিতা আর চকলেটের মতো মিষ্টি। আরিনা ল্যাপটপের স্ক্রিনে তাকাতে তাকাতে বিড়বিড় করে বলল, না জিয়ন সাহেব, আপনি আমাকে বিভ্রান্ত করতে পারেন না, আপনি আমার ফারজু ভাইয়া নন। আরিনা এখন বিভিন্ন বাংলাদেশি অ্যান্ড ইউএস এর গ্রুপে পরিচয় গোপন করে পোস্ট দিতে শুরু করেছে। তার বিশ্বাস ফারজু ভাইয়া বেঁচে আছে এবং সে এই নিউ ইয়র্কে কোথাও আছে। সে হয়তো বিপদে পড়ে নিজেকে এইভাবে আড়াল করে রেখেছে। হঠাৎ দরজায় ভারী বুটের আওয়াজ আর চাবির শব্দ শোনা গেল। আরিনা চট করে ল্যাপটপটা বন্ধ করে ফেললো। জিয়ন ঘরে ঢুকলো। তার সারা শরীরে বরফের কণা, চোখের চাহনিটাও আজ আরো বেশি লালচে। বোঝা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডের রিংয়ে আজ তার উপর বড় কোনো ধকল গিয়েছে। সে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো, তার হাতে একটা কাগজের ব্যাগ। তারপর জিজ্ঞেস করলো, পড়াশোনা কতদূর হলো আরিনা সৈয়দ, নাকি এখনো ইন্টারনেটে সে রূপকথার রাজকুমারকে খুঁজে যাচ্ছেন? জিয়নের গলায় উপহাসের সুর। আরিনা সোজা হয়ে বসে চ্যালেঞ্জিং গলায় বলল, রূপকথা নয় জিয়ন সাহেব, আমি বাস্তব খুঁজছি। আর আমি নিশ্চিত হয়ে গেছি সেই বাস্তবের সাথে আপনার ধূর্তম সম্পর্ক নেই। আপনি আজ আমাকে ছেড়ে দিলেও আমি আপনার দিকে ফিরেও তাকাবো না, কারণ আমার গন্তব্য অন্য কেউ। জিয়ন কয়েক সেকেন্ডে নীরবতা ভেঙে ব্যাগ থেকে কয়েকটা কিটক্যাট চকলেট বের করে আরিনার দিকে ছুড়ে দিল। আপনার সেই অন্য কেউ হয়তো এই চকলেট পছন্দ করত, কিন্তু আমার কাছে এটা বিশেষ সম্মান। খেয়ে নিন, আপনার কান্নাকাটি ভরা মস্তিষ্কটা একটু এনার্জির দরকার। আরিনা চকলেটগুলো না ধরে মেঝেতে পড়ে থাকতে দিল। সেই ঘৃণাভরা কণ্ঠে বলল, আমার ফারজু ভাইয়ের সিগনেচার চকলেট আপনি কেন দিচ্ছেন? নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনি তাকে চেনেন। আপনি তার কোনো ক্ষতি করেছেন বলে আজ আমাকে এইখানে আটকে রেখেছেন। সত্যিটা বলেন, কোথায় সে? জিয়ন আরিনার খুব কাছে এগিয়ে এলো। শীতের রাতে তার শরীর থেকে আগুনের মতো উত্তাপ বেরোচ্ছে। সে আরিনার চিবুকটা শক্ত করে চেপে ধরলো আর বলল, আপনার ফারজু ভাইয়া একটা ভ্রম আরিনা, আর আমি হচ্ছি আপনার সামনে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর বর্তমান। আপনি যত তাড়াতাড়ি এটা মানবেন আপনার জন্য ততই মঙ্গল। এই শহরে আপনার ফারজু ভাইকে খোঁজা মানে সমুদ্রের তলায় একটা সই খোঁজা। সে হয়তো মরে ভূত হয়ে গেছে আর আপনি তার ভূত খুঁজে বেড়াচ্ছেন। আরিনা জিয়নের হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। আপনি নিজেকে যাই ভাবুন না কেন, আমার কাছে আপনি শুধু একটা নিষ্ঠুর জিয়ন। আমি আপনাকে ঘৃণা করি এবং সারা জীবন করব। আমি আমার ফারজু ভাইকে খুঁজে বের করবই, তখন আপনার এই খাঁচা আর এই শাসন কোনোটাই আমাকে আটকে রাখতে পারবে না। জিয়ন আর কথা বাড়ালো না। সে চলে যাওয়ার সময় হঠাৎ থেমে গিয়ে বলল, কাল সকালে আপনার জন্য একজন মার্শাল আর্ট ট্রেনার আসবে। আমার ফ্ল্যাটে কোনো অলস মানুষের জায়গা নেই। আপনাকে নিজেকে রক্ষা করতে শিখতে হবে, না হলে এই শহরে আপনাকে কাঁচা খেয়ে ফেলবে। জিয়ন বেরিয়ে গেল আর দরজাটা লক করে দিল। তারপর আরিনা ল্যাপটপটা আবারও বের করলো। তার চোখে তখনও হাজারো পাওয়ারের জেদ। সে একটা গ্রুপে আরেকটা মেসেজ টাইপ করলো। কারো কাছে কি কোনো 16-17 বছরের বাংলাদেশি ছেলের তথ্য আছে যে কিনা 10 বছর আগে নিউ ইয়র্কে এসেছিল? নাম ফারজিয়ন সৈয়দ। জিয়ন চলে যাওয়ার পর আরিনা অনেকক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে একটা খটকা লাগলো। জিয়ন চকলেটগুলো তাকে কেন দিল? কিটক্যাট চকলেট, এটা কি নিছকই উপহাস, নাকি অবচেতনায় সে পুরনো অভ্যাসের পরিচয় দিয়ে ফেললো? পরক্ষণে আরিনা মাথা ঝাড়া দিয়ে সেই চিন্তা ঝেঁটিয়ে বিদায় করলো। কারণ জিয়ন তো নিজেই বলল সে চকলেট পছন্দ করে না। সে কেবল আরিনাকে মানসিকভাবে দুর্বল প্রমাণ করতে চায়। আরিনা ল্যাপটপের দিকে আবারও ডুব দিল। তার দেওয়া পোস্টের নিচে কয়েকটা কমেন্ট এসেছে। একজন লিখেছে, এমন কাউকে চিনি না, তবে ম্যানহাটনের ব্রুসলির সাইডে কিছু বাংলাদেশি পুরনো সেটেলার আছে, তারা হয়তো জানতে পারে। আরিনা দ্রুত সেই লোকটার সাথে ইনবক্সে কথা বলার চেষ্টা করলো। তার এখন যে কোনো মূল্যে বাইরে বের হওয়া দরকার, কিন্তু জিয়নের করা পাহারা টপকানো অসম্ভব। রাত গভীর হতে পাশের ফ্ল্যাট থেকে বাড়ি কিছু আছাড় দেওয়ার শব্দ হচ্ছে। জিয়ন হয়তো তার নিষ্ঠুর সে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আরিনা কান পেতে শুনল জিয়নের প্রতিটা হুঙ্কার আর পাঞ্চের শব্দে এক ধরনের গম্ভীর যন্ত্রণা লুকিয়ে আছে। আরিনা বিড়বিড় করে বলল, এত ঘৃণা কোথা থেকে আসে আপনার জিয়ন সাহেব? আপনি কি কোনোদিন কাউকে ভালোবাসেননি, নাকি কাউকে হারিয়ে এমন পাথর হয়ে গেছেন? তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। সেই গ্রুপ থেকে একজন মেসেজ দিয়েছে, আমি ফারজিয়ন নামের একজনকে চিনতাম যে কিনা 10 বছর আগে কুয়েন্সের একটা গ্যারেজে কাজ করত, কিন্তু সে এখন কোথায় আছে সেটা আমি জানি না। আরিনার হৃদস্পন্দন যেন লাফাচ্ছে। তার মানে ফারজিয়ন ভাইয়া বেঁচে আছে। জিয়ন যে বলেছে সে মারা গেছে, হয়তো সেটা নির্ঘাত মিথ্যা। আরিনা মনে মনে প্রতিজ্ঞা করলো সে এই জিয়নের খাঁচা থেকে পালাবে।
জিয়নের এই আলফা মেল ইমেজ আর শাসনের জাল ছিঁড়ে সে তার হারানো ফার্দু ভাইকে খুঁজে বের করবে। সে জানালার কাছের ওপারে জমে থাকা বরফের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাইরের জগৎটা কেমন যেন ধূসর আর ঠান্ডা। তার জীবনটাও এখন জিয়নের কবলে পড়ে ঠিক তেমন হয়ে গেছে। কিন্তু বরফ যেমন একদিন গলে যায়, আরিনার বিশ্বাস এই জিয়ন নামের এই মিথ্যা পরিচয়টাও একদিন খসে পড়বে। সে জিয়নের কিটকেট চকলেটগুলো আনা ডাস্টবিনে ফেলে দিল। সারা রাত আরিনা এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি, তবে তার চোখে আজ ক্লান্তির চেয়ে প্রশান্তি বেশি। কুয়েন্সের সেই গ্যারেজে পাওয়া তথ্যটা তার মনে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সে এখন একদম নিশ্চিত যে মানুষটা 10 বছর আগে গ্যারেজে হাড়ভাঙা খাটুনি করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করেছিল, সে আর এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিষ্ঠুর জীবন এক হতে পারে না। আরিনা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভোরের আপার ম্যানহাটনের এরিয়াটা আজ কিছুটা উজ্জ্বল। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে তারপর আয়নায় প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম আপনি আমার ফার্দু ভাইয়া হতেই পারেন না। আপনি বড়জোর একজন দাপুটে মানুষ যে ক্ষমতা দিয়ে সবাইকে দাবিয়ে রাখতে চায়। আমার ফার্দু ভাইয়া পরিশ্রমী ছিল, সে সৎ ছিল, সে ধার্মিক ছিল। আরিনার মনে হচ্ছে তার কাঁধ থেকে মস্ত বড় একটা বোঝা নেমে গেছে, কারণ সে জানে এই লোকটা তার কেউ হয় না, শুধু সে এক মরিচিকা। অন্যদিকে পাশের অ্যাপার্টমেন্টে রোমে জিয়ন বসে আছে। ঘরের আলো নেভানো, শুধু ল্যাপটপের নীলচে আলো তার মুখে এসে পড়ছে। জিয়নের সামনে রাখা স্ক্রিনে দেখা যাচ্ছে আরিনার রুমের সিসিটিভি ফুটেজ। জিয়ন অপলক দিকে তাকিয়ে আছে আরিনার সেই হাসি মুখের দিকে। আরিনার চোখে যেন একটা স্বস্তি ফুটে উঠেছে। তা জিয়নের তীক্ষ্ণ নজর এড়িয়ে যায়নি। জিয়ন জানে আরিনা তাকে নিজের জীবন থেকে বাতিল করে দিয়েছে বলেই আজ সে এতটা ভারমুক্ত। জিয়ন তার গ্লাসের হুইস্কিতে একটা চুমুক দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে, কিন্তু চোখের কোণে এক অদ্ভুত বিষণ্ণতা। সে বিড়বিড় করে বলল, এতই যখন ঘৃণা করো তবে আমাকে খুঁজে বেড়াচ্ছ কেন আরিনা? আমি তোমাকে দূরে যতই ঠেলে দিচ্ছি ততই তোমাকে আগলে রাখার তৃষ্ণা বাড়ছে আমার। জিয়ন ল্যাপটপটা বন্ধ করে দিয়ে অন্ধকারেই উঠে দাঁড়ালো। সে করিডোরে এসে আরিনার দরজার সামনে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ইচ্ছা করছিল তার খুব ভিতরে ঢুকতে, মেয়েটাকে একবার ছুঁয়ে দেখতে, কিন্তু তার সেই আলফা ইগো, তার নিজের প্রতি ঘৃণা তাকে আটকে দিল। সে নিজেকে তৈরি করেছে এক কঠিন পাথর হিসাবে, যেখানে ভালোবাসার কোনো স্থান নেই। সে প্যাকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। সেই বাক্সের ভিতরে নীল একটা আংটি। এটা আরিনার জন্য অনেক আগে থেকে আনিয়ে রেখেছে, কিন্তু দেবার সাহস বা ইচ্ছে কোনোটাই তার নেই। জিয়ন আংটিটা প্যাকেটে আবার রেখে দিয়ে নিচে সরে বলল, তুমি আমাকে ঘৃণা করো আরিনা সৈয়দ, এটাই আমার জন্য ভালো। কারণ আমি যদি তোমাকে একবার ভালোবেসে ফেলি তবে এই শহরটা তোমার জন্য নরক হয়ে যাবে। জিয়ন নিজের ফ্ল্যাটে গিয়ে আবারও সে পাঞ্চিং ব্যাগের সামনে গিয়ে দাঁড়ালো। আজ তার ঘুষিগুলো আরো বেশি জোরালো। প্রতিটা আঘাতের সাথে সে নিজের ভিতরে থাকা পুরনো ফারজনকে মেরে ফেলতে চাইছে। সে এখনো আরিনার একটা হাসি দেখে দুর্বল হয়ে পড়ে। সকাল 10টা, আরিনা নাস্তা শেষ করে বই নিয়ে বসেছে। সে আজ জেদ ধরেছে বাইরে বের হবেই। জিয়ন আজ বাড়িতে নেই, বডিগার্ডরা বাইরের করিডোরে। আরিনা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সে লক্ষ্য করলো দরজার নিচে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। সেখানে জিয়নের দেওয়া সেই ভারী অক্ষরে লেখা, বাইরের তাপমাত্রা আজ অনেক কম, তোমার শরীরের জন্য এটা ঠিক নয়, ভেতরেই থাকো। আরিনা কাগজটা ছিঁড়ে মেঝেতে ফেলে দিল। সে মনে মনে বলল, আমার শরীর নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না জিয়ন সাহেব, আপনি আপনার রক্তারক্তি নিয়ে পড়ে থাকুন, আমি ঠিক আমার গন্তব্য খুঁজে নিব। কিন্তু আরিনা তো জানতো না জিয়ন আজ পাশের বিল্ডিং এ একটা মিটিং এর জন্য গিয়েছিল। সেটার ফাঁকে ফাঁকে রুফটপ থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আরিনার জানালার দিকে তাকিয়ে দেখছিল বারবার। তার প্রতিটি গতিবিধি জিয়নের নখদর্পণে। জিয়ন তাকে নিয়ন্ত্রণ করছে না, বরং অদৃশ্য সুতো দিয়ে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখেছে। কারণ জিয়ন জানে কুয়েন্সের সেই গ্যারেজ নিয়ে আরিনা যে খোঁজ পাচ্ছে তার পিছনে উৎপেতে আছে ভয়ঙ্কর কোনো বিপদ। জিয়ন নিজের মনেই হাসলো, এক করুণ বিষাক্ত হাসি। খুঁজতে থাকো আরিনা সৈয়দ, তোমার এই খোঁজাখুঁজি একদিন আমার পায়ে আশ্রয় পড়তে বাধ্য করবে। সেদিন তুমি বুঝবে এই জিয়ন কেন নিষ্ঠুর হয়েছিল। নিউ ইয়র্কের আকাশ আজ বিষণ্ণ চাঁদে ঢাকা। আপার ম্যানহাটনের আকাশচুম্বীর দালানগুলো কাচের দেয়ালে প্রতিবিম্বিত হচ্ছে নাগরিকের ব্যস্ততা। 10 তলার এই অ্যাপার্টমেন্টটা থমকে আছে নিস্তব্ধতা আর হাহাকারে। আরিনার জন্য সময় যেন একদম বিষ হয়ে দাঁড়িয়েছে। কুয়েন্সের এই গ্যারেজ নিয়ে পাওয়া তথ্য এর মস্তিষ্কে ড্রামের মতো পিটাচ্ছে। ফারজু ভাইয়া বেঁচে আছে, জিয়ন কি তাহলে সত্যি কথা বলে নাই? তার প্রতিটা কথা কি সাজানোর নাটক ছিল? এই প্রশ্নগুলো যখন আরিনার স্নায়ুর ওপর হাতুড়ে পিটা করছিল, তখন অসহ্য এক মাথা ব্যথা তার চোখের দৃষ্টি ঝাপসা করে দিচ্ছিল।
নিউ ইয়র্কের সেই হাড় কাঁপানো শীত আর মানসিক চাপের অধৈর্য সহ্য করার ক্ষমতা আরিনার নেই। অবচেতন মনে কোয়েন্সের সেই ধুলোমাখা ক্যারেজ আর ফারদু ভাইয়ের গরমাক্ত হাসিটা আঁকড়ে ধরেই সে ড্রয়ার থেকে একটা করিডোজের ঘুমের ওষুধ নিয়ে নিল। খুব দ্রুতই তার ওষুধের প্রভাব পড়ে সে গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন প্রায় বাজে 2:30। 19 নম্বর ইউনিটে অন্ধকার ড্রয়িং রুমে বসেছিল জিয়ন। তার সামনে রাখা দামি ক্রিস্টালের গ্লাসে উইস্কির শেষ অংশটুকু টলমল করছে। জিয়নের চোখে আজ টলমলে লাল নেশার ঘরে নয়, বরং এক আদিম যন্ত্রণায়। গত 10 বছরে সে নিজেকে এক লৌহ মানবে পরিণত করেছিল। আলফা মেলের সে কঠোর অবরণের নিচে সে তার আবেগ, অনুভূতি, তার মানবতাকে কবর দিয়েছিল। সে চেয়েছিল এক হিংস্র জানোয়ার হয়ে এই যান্ত্রিক শহরে টিকে থাকতে, যেখানে কোনো মায়া নেই, কোনো স্পর্শের ব্যাকুলতা নেই। কিন্তু আরিনা, এই মেয়েটা যেন এক জাদুকরী লণ্ঠন নিয়ে তার অন্ধকার গ্রহে প্রবেশ করেছে। তার প্রতিটা নিঃশ্বাসে জিয়নের 10 বছরের সাধারণ শৃঙ্খল তছনছ করে দিয়েছে। জিয়ন টলতে টলতে উঠে দাঁড়ালো। তার হাতের মুষ্টিতে আরিনার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি। সে জানে এটা অন্যায়, সে জানে একজন আলফা মেলের এই দুর্বলতা সাজে না। কিন্তু আজ রাতের এই অন্ধকার আর মদের নেশা তার ইগোকে পরাজিত করে ফেলেছে। তার অবাধ্য মন কোনো যুক্তি মানতে নারাজ। ধীর পায়ে করিডোর পেরিয়ে আরিনার ঘরে ঢুকলো জিয়ন। রুমটা ঘুটঘুটে অন্ধকার, জানালার পর্দা ভেদ করে রাস্তার স্ট্রিট লাইট থেকে কিছুটা কৃত্রিম আলো এসে পড়েছে আরিনার মুখের ওপর। জিয়ন থমকে দাঁড়ালো। আজ প্রথম সে আরিনাকে এতটা স্পষ্টভাবে দেখছে। এর আগে জিয়ন তাকে যতবারই দেখেছে, আরিনা সবসময় মাস্ক, বোরখা বা ওড়নার আড়ালে নিজেকে লুকিয়ে রাখত। আজ ঘুমের ঘরে চাদরটা সরে যাওয়ায় আরিনার সেই কোমর অব্দি লম্বা রেশমি চুল, নিষ্পাপ দুধে আলতা মুখটা আবৃত হয়েছে। জিয়ন বেডের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীরে তীব্র ম্যাসকুলিনের ঘ্রাণ আর উইস্কির গন্ধটা ঘরের ভেতরে বাতাসের সাথে মিশে যাচ্ছে। সে অপলকভাবে আরিনার দিকে তাকিয়ে রইল। আরিনার শান্ত নিঃশ্বাসের শব্দ সে শোনা যাচ্ছে। জিয়ন বিড়বিড় করে ডাকলো, বেবিজ ব্রেথ। এই নামটা সে গত 10 বছর ধরে নিজের হৃদয়ের সবচেয়ে অন্ধকার কুটিরে শিকল দিয়ে বন্দি করে রেখেছিল। আজ সেই শিকল ছেড়ে নামটা বেরিয়ে আসতেই জিয়নের চোখের কোণে এক ফোঁটা জল চকচক করে উঠল। পরক্ষণে সে আবার শক্ত হয়ে গেল। হাত দিয়ে চোখের পানি মুছে গম্ভীর ঘৃণা নিয়ে নিজেকে ধিক্কার দিতে শুরু করলো সে। জিয়ান আরিনার মুখের কাছে ঝুঁকে পড়ল। সে মনের প্রতিটা হাহাকার যেন নেশার ঘরে বেরিয়ে আসতে লাগলো। তুই জানিস না আরিনা, এই অভিশপ্ত পাথরের শহরে আমি 3850 দিন 7 ঘন্টা 56 মিনিট 30 সেকেন্ড মুহূর্ত কাটিয়েছি শুধু তোকে না পেয়ে, তোর একটা মাত্র নিঃশ্বাসের জন্য। তীব্র আকাঙ্ক্ষায় হাহাকার করতে করতে জিয়ন আরিনার কপালে জমে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিতে চাইল, কিন্তু আঙ্গুল ছোঁয়ানোর আগে তার হাতটা সরিয়ে নিল। এক অদ্ভুত দহন তাকে পরিয়ে মারছে। সে নেশার ঘরে জড়িয়ে থাকা গলায় বলতে লাগলো, তুই আমার সেই দুর্বলতা যাকে সহ্য করার জন্য আমি গত 10টা বছর ধরে নিজেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তুলেছি। আমি জানতাম তোকে দেখলে আমি ঠিক থাকতে পারবো না, আমি ভেঙে পড়বো। আর আজ সেটাই হচ্ছে। জিয়নের কণ্ঠস্বর আজ ভারী, তাতে মেশানো আছে এক গভীর তৃষ্ণা। যে আরিনার মুখের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, আমি শুধু তোকে চাই আরিনা। সাধারণ মানুষের মতো কাউকে চাওয়াটা বড় দুর্বলতার কাজ। আমি তোর উপর আসক্ত হয়ে গেছি, আর তুই তো জানিস আসক্ত মানুষকে কতটা ধ্বংস করে দেয়। আমি সেই ধ্বংসটাই উপভোগ করতে চাই। জিয়ন বিছানার চাদরটা মুঠো করে ধরল। তার বুকের ভিতরে এক জ্বর বয়ে যাচ্ছে। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, কেন সে এই মেয়েটাকে ঘৃণা করতে পারছে না, কেন সে তাকে নিজের থেকে সরাতে পারছে না। আমি আমার চারপাশে যে অজয়ের দেয়াল তুলেছিলাম, যে নিয়মগুলো দিয়ে আমি নিজেকে পাথর বানিয়েছিলাম, শুধু তুই আমার 4 দেয়ালের মাঝে শ্বাস নিচ্ছিস, তাতেই আমার সেই সব দেয়ালগুলো তাসের মতো ভেঙে পড়ছে। জিয়ন একটা করুণ হাসি আসলো। তার চোখের সেই লাল রং যেন আরো গাঢ় হয়ে উঠলো। লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে বাঁচায়, ভালোবাসা মানুষকে আলো দেয়, কিন্তু না আরিন, আমার মতো অন্ধকার জগতের মানুষের জন্য ভালোবাসা হচ্ছে একটা মরণ ফাঁদ। এটা আমার মতো পুরুষদের জন্য তিলে তিলে শেষ করে দেয়। সে আরিনার ঘুমের প্রশান্তি দেখে নিজের ভিতরে এক অদ্ভুত দহন অনুভব করলো। সে নিজেকে মনে করিয়ে দিল সে কে। সে জিয়ন। তার হাতে রক্তের দাগ আছে, যা জীবনের অন্ধকার। তার জীবনে আন্ডারগ্রাউন্ডের ফাইটিং এর রিঙে বাঁধা। আমি যখন তোকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখি, তখন নিজেকে বারবার মনে করিয়ে দেই যে আমার মতো দানবদের জীবনে তোর মতো কোনো কোমল জিনিসের স্থান নেই। তোকে স্পর্শ করার অধিকার আমার নেই। জিয়নের হাতটা থরথর করে কাঁপছে। সে আরিনার ঠোঁটের কাছে তার আঙ্গুলটা নিয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে আবার আঙ্গুলটা সরিয়ে নিল। আমি যদি একবার তোকে ছুঁয়ে ফেলি আরিন, তবে আমি আর থামতে পারবো না। আমি সেফ তোকে নিজের ভিতরে গ্রাস করে ফেলবো। সেই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচাতেই নিজেকে এতটা ধরে রাখি। নেশার ঝোঁকে জিয়নের গলাটা ক্রমশ জড়িয়ে আসছে।
সে আরিনার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে এক নিষ্ঠুর অথচ আবেগ স্বীকারোক্তি দিল, আমি ভালোবেসে জীবন হয়নি আরিন, আমি শুধু এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার তাগিদে জীবন হয়েছি। আমার ভিতরের ফারজিয়ন অনেক আগেই মরে গেছে। তুই যাকে খুঁজছিস সে এই শহরে ধুলোয় মিশে গেছে। জীবন উঠে দাঁড়ালো। কক্ষপথ হারানো কোনো গ্রহের মতো সে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে শেষবারের মতো আরিনার দিকে তাকিয়ে এক চরম সতর্কবাণী বিড়বিড় করে উচ্চারণ করলো, তুই যদি ভুল করে কোনোদিন আমাকে ভালোবাসিস আরিন, তবে এই শহর তোকে জীবন্ত গিলে খাবে। আমি তোকে সেই জাহান্নামে ঠেলে দিতে পারি না। আমাকে ঘৃণা কর, যত বেশি পারিস তত ঘৃণা কর। তোর এই ঘৃণাই তোকে নিরাপদ রাখবে। জিয়ন ঘর থেকে বেরিয়ে দরজাটা আস্তে করে লক করে দিল। করিডোরের ঠান্ডা দেয়ালটা ধরে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এখনো, কিন্তু মুখে সে চেরোচেনা আলফামিনের কাঠিন্য। আজ রাতের দুর্বলতা সূর্যের মতো প্রথম আলোর সাথে মিলিয়ে যাবে। কাল সকালে সে আবারও নিষ্ঠুর ডমিনেটিং জিয়ন হয়ে আরিনার সামনে দাঁড়াবে। আরিনা ঘুমের করে যেন একবার শিউরে উঠল। তার অবচেতনে হয়তো হরদ ভাইয়া গলার কণ্ঠস্বর শুনতে পেয়েছে, কিন্তু ঘুম ভাঙলে সে আবারও সেই শীতল জিয়নকেই দেখতে পাবে, যার হৃদয়ে ভালোবাসার বদলে শুধু শাসনের পাহাড় জমে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 7 নাম্বার পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমরা যারা যারা প্রথমতে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আর হ্যাঁ গাইস, আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আমি একটু অসুস্থ, প্লাস আমার ডিউটি করতে হয়, যার কারণে আমি খুবই ব্যস্ত থাকি। আজকের পর্বটা 25 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করলেও কিন্তু আমি সেটা পারিনি, কারণ আমার গলা ব্যথা করছে। ঠান্ডা লাগার কারণে আমার গলাটা ব্যথা হয়ে গেছে, যার কারণে আমি 25 মিনিট প্লাস রেকর্ডিং করতে পারিনি। যতটুকু পেরেছি তারপরেও আমি অনেকটাই চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের কোনো মন্তব্য থাকবে না। যতটুকু দিয়েছি তা দিয়ে তোমরা সন্তুষ্ট থাকবা, কোনো বাজে মন্তব্য করবে না। তোমাদের একটা ভালো ও মোটিভেশনাল কমেন্ট আমাকে প্রতিদিন ভিডিও বানানোর জন্য আগ্রহ করে। তাই বলি, আজে বাজে কমেন্ট না করে তোমরা একটা ভালো কমেন্ট করো, যাতে করে তোমাদের কমেন্ট পড়ে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো গাইস, তোমরা যারা যারা পুরো গল্পটা দেখেছো তারা হয়তো দেখেছো আমি প্রত্যেকটা পর্ব 20 মিনিট 22 মিনিট অথবা 24 মিনিট দিয়ে থাকি। তারপরও যারা পুরো গল্পের পর্বটা আরো বড় করতে বলো, তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমাদের নানিকে গপ গপ। কি রাগ করলা? তো যাই হোক গাইস, একটু মজা করলাম। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।